হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আমি তৃণমূল করি না, সরাসরি জবাব দিচ্ছেন তৃণমূলেরই এক নেতা। তিনি বলছেন হুমায়ুন কবির যে কোনো মন্তব্য করতেই পারেন, কিন্তু সেই মন্তব্যের কোনো উত্তর আমি দিই না। মদন মিত্র সব সময়ের জন্য রঙিন, রাজনীতিতে হোক বা অন্য কোনো জায়গায় মদন মিত্র সবসময় অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে রীতিমতো তিনি বলেই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রচন্ড ভালোবাসেন। অভিষেকের বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবেন তাতেই তিনি খুশি বলে জানান মদন মিত্র। তিনি বলেন হৃদয়ে মমতা, চেতনায় অভিষেক। হুমায়ুন কবির বারবার সওয়াল করেছেন যে অভিষেককে ডেপুটি সিএম করা হোক। এ নিয়ে মদন মিত্র বলেন হুমায়ুন কবিরের উত্তর দেওয়ার জন্য তিনি তৃণমূল করেন না। মদন মিত্র কি বলছেন শোনাব আপনাদের। কোন চেয়ার বা কোন পদ শোভা পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাবো, তার মহাকালের যাত্রায় শুনতে পাবো, মহাকালের যাত্রা থেকে শুনতে পাবো। আমি কে? আমি বলার কে? আপনি একজন সিনিয়র লিডার, আপনি একজন সিনিয়র এমএলএ, আপনারও তো একটা ইচ্ছে বা মতামত আছে। না, আমার এরকম কোনো মতামত নেই। দলের মতামতই আমার মতামত। অভিষেককে আমি ভীষণ ভালোবাসি। অনেক ছোট, এত ছোট অবস্থায় ও যেখানে নিয়ে গেছে দলটাকে, যে উচ্চ মার্গে দলটাকে পৌঁছে দিয়েছে, হ্যাটস অফ। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের হচ্ছে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, তেমনি সবার হৃদয়ে মমতা, চেতনাতে অভিষেক। এবার কি রাজ্যে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এবার কি পূর্ণমন্ত্রী, একটা পূর্ণ সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী করার প্রয়োজন? সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারবে, ইন্টেলিজেন্স রিপোর্ট দেবে। মানে কোনোভাবে আমরা কনসার্ন নই। আমার কাজ একটা বিধানসভা, সেখানকার মানুষ যাতে খুশি থাকে আমি চেষ্টা করি। মানে একটা অংশ, যেমন ধরুন হুমায়ুন কবির, তিনি এইভাবে বারবার সওয়াল করছেন, এটা কি 26-এর ভোটের আগে জাস্ট নাম্বার বাড়ানোর একটা কম্পিটিশন চলছে? আপনি কোনো মন্তব্য করতে চাইছেন না? আমি আগেই বলেছি যে হুমায়ুন কবিরের উত্তর দেওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেস করতে আসিনি। আমি এসছি একদম খারাপ হলো ওই চাড্ডা নাড্ডা এদের সঙ্গে লড়তে। বিমানবাবু, বুদ্ধবাবুদের বিরুদ্ধে লড়াই করেছি। তারপরে তন্ময়দের কোনোদিন লড়িনি, লড়ার আগেই ওরা ফানুস হয়ে গেছে। এবার দেখুন আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি দাবি করেছিলেন হুমায়ুন কবির। তিনি রীতিমতো অভিষেককে ডেপুটি সিএম করার দাবি জানিয়েছিলেন। দেখাবো আপনাদের। আপনি তো মন্ত্রীও ছিলেন হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিলাম, সরকারে, এবং তাই আজকে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কেন সেটাই কেন জানতে চাই। সেটাই আপনাদের সামনে, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত। কেন বলছি আপনাকে, আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা, সেখানে একটা জনপ্রতিনিধি আমি। আমার রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরে রান করছে। 42 বছরের মধ্যে এই যে 2021-এ যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে, মানুষ, মুর্শিদাবাদের মানুষ, জনগণ যেভাবে মাত্র দুটো 80% হিন্দু মেজরিটি সিট, 64 মুর্শিদাবাদ আর বহরমপুর, এই জায়গাটাতে দুটো বিজেপি সিট জিতেছে। বাকি 20টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধার বা তার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের, আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে। বিভিন্ন উপভোক্তা, বিভিন্ন যে স্কিম, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে 2001 থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী,
2011 পর্যন্ত, সেই সময় পুলিশের যে চলা ফেরা, পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, থানাগুলার যেভাবে চলাফেরা, আমরা তখন অপোজিশনে ছিলাম, তখনও কিন্তু পুলিশের কাছে, পুলিশের নিচের স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরওয়ালার প্রতি অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল, এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, এডিজি থেকে শুরু করে তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয়, তাহলে আমি ছাড় পাবো না, আমার ডিমোশন হবে, নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে, নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন, তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে, প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো, সেটা চলে আসার পর 19-এ যখন 20-তে যখন দেখলাম আমরা ওই কোভিড-19-এর পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন, আর থানা লেভেলগুলা, ব্লক লেভেলগুলা শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই তাদের সময় ব্যয় মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুণ ধরে গেছে? ঘুণ ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না, সেটা একটা জায়গায় তিনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে, কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে। আমার মনে হয় আমি যে প্রস্তাবটা তুলেছি, ওনারা 7 তারিখে তার এক্সেন্ডেলে যেটা লিখেছেন, আমি একটা যুক্তিগ্রাহ্য এই আবদারটা করেছি বা আবেদনটা মুখ্যমন্ত্রীর কাছে ওপেন রেখেছি। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যদি আমাদের 220 জনের উপর বিধায়ক আছে, তিনাদের যদি মতামত চান যে আমি অভিষেককে ডেপুটি সিএম করব, তোমরা মতামত দাও, আমার মনে হয় 220 মুখ্যমন্ত্রীকে বলবেন যে অভিষেককে এই মুহূর্তে ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেন। কোনো বিধায়ক দ্বিমত করবেন বলে আমার বিশ্বাস না, সব বিধায়কই এটাতে একমত হবেন, কারণ বিধায়করাও চান আবার 2026 সালে পুনরায় তৃণমূল সরকার আসবে, সেই সরকারের আবার বিধায়ক পদে নির্বাচিত হয়ে আসতে। হয়তো সবাই টিকিট পাবে না, আমিও না পেতে পারি, আমি না পেলেও আমি তৃণমূল করব, এবং আমি আপনাকে অন ক্যামেরায় একটা কথা বাড়তি বলছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।